জনগণের রাজনীতি নাকি রাজনীতির জনগণ? রাজনীতির আয়নায় কতটা প্রতিফলন জনগণের, তাদের অবস্থানই বা কোথায়, সেই হিসেবটাই বুঝতে যমুনা টেলিভিশনের রাজনীতির এই পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি আখলাকুস সাফা। দেশের সমসাময়িক রাজনীতির সবচেয়ে আলোচিত ও স্পর্শকাতর বিষয়গুলো নিয়ে আমাদের এই আয়োজন। রাজনীতির গুরুত্বপূর্ণ এলাকা থেকে শুরু করে দেশের বিভিন্ন প্রান্তে চাঁদাবাজি, দখলদারিত্ব আর রাজনৈতিক ছত্রছায়ায় অপরাধ থামছেই না। প্রশ্ন উঠছে, দল বদলায় কিন্তু বদলায় না চাঁদাবাজির চরিত্র। একদিকে রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ, অন্যদিকে সেই একই ব্যক্তি দলীয় পরিচয় পাল্টে আবারও একই কর্মকাণ্ডে জড়িত। এ যেন এক অদ্ভুত চক্র। তাহলে দায় নেবে কে? রাজনৈতিক দলগুলো তো তা নিচ্ছে না। বিদেশি বিনিয়োগ কমে যাওয়ার পেছনে আমলাতান্ত্রিক জটিলতা, এ কথাও উঠে আসছে সরকারের ভেতর থেকেই। আমলাতন্ত্র কি তাহলে নিয়ন্ত্রণের বাইরে? এদিকে বিরোধী দল এবং তাদের জোট রাজপথে নামছে নানান দাবিতে। জ্বালানি, দ্রব্যমূল্য, আইন শৃঙ্খলা সবকিছু নিয়ে সরকারের ওপর চাপ বাড়ানোর ঘোষণা তাদের। আর প্রশাসন ও রাজনৈতিক সম্পর্ক, ডিসিএসপি থেকে শুরু করে স্থানীয় পর্যায়ে সমন্বয় হবে নাকি রাজনৈতিক হস্তক্ষেপ, এ সব কিছু নিয়েই আজ আমাদের আলোচনা। আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক সাইদ ফেরদৌস। আমার হাতের ডান দিকে আছেন ঢাকা 16 আসনে বিরোধী দলীয় সংসদ সদস্য কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুল বাতেন, এবং আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হচ্ছেন ফরিদপুর 4 আসন থেকে নির্বাচিত সরকার দলীয় সংসদ সদস্য শহীদুল ইসলাম বাবুল। আপনাদের দুজনকেই স্বাগত আমাদের স্টুডিওতে। আমি যদি শুরুটা ঢাকা 16 আসনের সংসদ সদস্য কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুল বাতেনকে দিয়ে শুরু করতে চাই, সেটি হচ্ছে রাজধানীর বিভিন্ন জায়গায় বিভিন্ন পয়েন্টে চাঁদাবাজির একটি রিপোর্ট গণমাধ্যমে এসেছে এবং বেশ কয়েকদিন যাবতই এই বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে। একদম শুরু থেকেও এই আলোচনাগুলোর থেকে আসলে বাইরে নয়। মামলা আছে, চাঁদাবাজির মামলা আছে, এমন লোকজনের নামও এসছে যারা এখনো পর্যন্ত এই কাজগুলো করে যাচ্ছে। আপনার এলাকা কি চাঁদাবাজ মুক্ত হয়েছে কিনা? আপনি তো সোচ্চার ছিলেন ভোটের মাঠের এই প্রচারণায়। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার সহ-আলোচক এবং যমুনা টেলিভিশনের দর্শক শ্রোতা যারা আমাদেরকে শুনছেন। হ্যাঁ, বিগত নির্বাচনের সময় আমরা যতগুলো প্রতিশ্রুতি দিয়েছিলাম মানুষকে, তার মধ্যে একটি অন্যতম ছিল যে আমরা চাঁদাবাজ মুক্ত এলাকা গঠন করব। তো সেই হিসাবে নির্বাচনের পর একজন সংসদ সদস্য, আমরা সকলেই জানি যে সংসদ সদস্যের মূল কাজ হচ্ছে আইন তৈরি করা, পার্লামেন্ট মেম্বার হিসাবে। কিন্তু তারপরও এলাকার মানুষ যেহেতু ভোট দিয়ে নির্বাচিত করে, তাদের স্থানীয় যেমন বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড থেকে শুরু করে জনভোগান্তি দূর করে এই ধরনের যে বিষয়গুলো আছে সেগুলোর ব্যাপারে সংসদ সদস্য কিছু করুক, এটা তাদের মধ্যে একটা চাওয়া থাকে। এই দৃষ্টিকোণ থেকে আমরা সংসদে অংশগ্রহণের পাশাপাশি যেটা করেছি, আমি ব্যক্তিগতভাবে যেসব এলাকায় ভোটের আগে ঘুরেছি সেসব এলাকায় ভোটের পরেও ঘোরাঘুরি করার চেষ্টা করেছি। তো চাঁদাবাজির পরিমাণ যে কমেছে ব্যাপক হারে সেটা আমি বলবো না, তবে নির্বাচনের পরপর যে একটা বড় ধরনের ধাক্কা আসার কথা ছিল আমার আসনে, আমি যেটা বলতে পারি সেটা আসেনি। তার কারণ হচ্ছে আমরা আমাদের দলের প্রতিশ্রুতি হিসাবে, আমি ব্যক্তিগতভাবে আমার কর্মী বাহিনীকে নিয়ে আমরা বলেছিলাম যে আমরা নিজেরা চাঁদাবাজি করব না, অপরকে চাঁদাবাজি করতে দেব না। আমরা দখলবাজি করব না, অন্যকেও দখলবাজি করতে দেব না। আমরা দখলবাজি করব না মানে শুধু ঘরবাড়ি দখল করা না, স্পট দখল করা। এই 12 ফেব্রুয়ারির আগে এই স্পটে একজন বসে দোকান করত ফুটপাতে, তাকে উঠায় দিয়ে নতুন যিনি নির্বাচিত হলেন তার লোক বা তার মনোনীত ব্যক্তি বসবে। এই কাজটা আমরা করি নাই, যে কারণে, এবং আমরা চাঁদাও নেই না। তো যে কারণে মার্কেট প্লেসগুলোতে যে নিয়মিত যে একটা চাঁদাবাজি হতো সরকারি দলের
সংসদ সদস্যের পক্ষ থেকে সেটা হয়নি। সেই জন্য কিছু কিছু এলাকায় মার্কেটের লোকেরা স্বস্তিতে বসবাস করে। কিন্তু কিছু চাঁদাবাজি, যেমন আমার মিরপুর এলাকায়, আমি সেদিন সংসদেও বলেছি যে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের বেশ কিছু প্রজেক্ট আছে এবং এদের প্রজেক্টগুলো দীর্ঘমেয়াদী হয়। দীর্ঘমেয়াদী হওয়ার কারণে প্রজেক্ট অ্যাকোয়ার করার পর প্রজেক্ট বাস্তবায়ন করার পূর্ব পর্যন্ত যে খালি জায়গাটা সেটাকে দখল করে, আমরা প্রাথমিকভাবে এটাই বলি যে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিবর্গ, তার সময় কিন্তু রাজনৈতিক দলের লোকেরাও আছে এবং স্বাভাবিকভাবে তারা সরকারি দলের লোক। এখানে বিরোধী দলের লোকদের সুযোগ খুব কম। সরকারি দলের লোক তাদের পৃষ্ঠপোষকতায় এখানে বস্তি নির্মাণ করা হয়। নির্মাণ বলতে ঠিক আছে, এই জায়গায় তুমি একটা ঘর তুলে থাকো, মাসে আমাকে এত টাকা করে ভাড়া দিবা। এই বস্তিগুলো থেকে ব্যাপক হারে চাঁদাবাজি হয়। তারপরে মিরপুরে যেমন যে বাস রুটগুলো আছে, মিরপুর 12 নম্বর পল্লবী থেকে যে বাসগুলো নিউ মার্কেট রুটে, গাবতলী রুটে, তারপরে আমাদের সাইদাবাদ রুটে বা এই বিভিন্ন রুটে যে বাসগুলো চলাচল করে, এই রেটগুলো এই বাসগুলো কিন্তু রাত্রিবেলা যে কোথাও পার্কিং করবে তার কোনো নির্ধারিত জায়গা নাই। এগুলো সরকারি রাস্তার উপরে থাকে এবং আবাসিক এলাকায় ঢুকে থাকে। এই বাসগুলো থেকে প্রতিদিন একটা করে টাকা নেওয়া হয়, এগুলো দৈনিক ভিত্তিতে নেওয়া হয়। এবং কিছু ট্রাক আছে আমাদের খালসি মোড়ের ওখানে, কয়েক শত ট্রাক থাকে, বিভিন্ন ওখান থেকে ডিউটি করে এসে তারা ওখান থাকে, ভাড়া হলে আবার ওখান থেকে যায়। এই ট্রাকগুলো থেকে দৈনিক ভিত্তিতে চাঁদা নেওয়া হয়। তারপরে দোকান আছে, ফুটপাথের উপরে যে দোকানগুলো, একটা খুবই মানে বিখ্যাত জায়গা আছে আমার আসনের মধ্যে, সেটা হলো হোপের গলি বলে, হোপ ইন্টারন্যাশনাল স্কুল একটা আছে। ওইটাকে কেন্দ্র করে ওখানে একটা স্কুল পাড়া গড়ে উঠেছে। প্রথমে হয়তো যেহেতু ওই গার্জিয়ানরা এসে অপেক্ষা করে, টুকটাক দোকান বসছে, কেনাবেচা হইতে হতে এখন এটা বিশাল একটা মার্কেট হয়েছে এবং এখন ফুটপাথ ছেয়ে এটা রাস্তার উপরে বসেছে। ওই রাস্তা দিয়ে কোনো গাড়ি ঘোড়া ঢোকার কোনো ব্যবস্থা নাই। মিরপুর 10 নম্বর থেকে শুরু করে 13 নম্বর পর্যন্ত ওই একটা প্রতিবেদন আছে, প্রথম আলোর খবর আছে তো বটেই, তাছাড়া একটা ভিডিও আছে। এখানে দেখলাম একজন সাংবাদিক, সে কাজ করেছে, 1200-র মতো দোকান আছে এবং মাসিক কালেকশন হচ্ছে 90 লক্ষ টাকা। তো এই যে বিষয়গুলো, আমি এই হোপের গলিতে একটা মসজিদ আছে, বাইতুল কুদ্দুস মসজিদটার নাম, সেই মসজিদে ঢোকার রাস্তা পর্যন্ত নাই। তো লোকজনের রিকোয়েস্টে তাদেরকে সঙ্গে নিয়ে, মুসল্লি এলাকার বাড়িওয়ালাদেরকে সঙ্গে নিয়ে মোটিভেট করার চেষ্টা করেছি, বোঝানোর চেষ্টা করেছি। সাময়িক সময়ের জন্য কিছু রিলিফ হয়েছিল, কিন্তু এগুলো এখনও আছে। তো সরকারের পক্ষ থেকেও নির্দেশ আসছে যে করতে হবে, এগুলোকে উচ্ছেদ করতে হবে। আমিও মিটিং করতেছি, বেশ কয়েকটা মিটিং করেছি। আমি একটু এলাকার লোকদেরকে ইনভলভ করার চেষ্টা করতেছি, কারণ প্রশাসন বলতে আমরা যাকে বুঝি, এই ক্ষেত্রে পুলিশ, অভিযোগ আছে, পত্রিকায় আছে, অভিযোগ আছে যে স্থানীয় প্রভাবশালী নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় প্রশাসন মিলে এটা এই চাঁদাবাজিটা হয়ে থাকে এবং এটা একটা ভাগ বন্টন হয়ে থাকে এবং এটার অ্যামাউন্ট কিন্তু অনেক বড়। প্রতিনিয়ত এটার পিছনে কিছু লোক কাজ করে। তো আমরা চেষ্টা করছি, মার্কেটগুলো আছে, যেমন একটা মুসলিম বাজার একটা আছে, মুসলিম বাজার আশপাশের যে পাড়া মহল্লার যে রাস্তাগুলো, সেই রাস্তাগুলো তো এখন দোকানপাট বসে, মানে মানুষের স্বাভাবিক যে চলাচল সব কিছু বিঘ্নিত হয় এবং তারা খুবই অতিষ্ঠ হয়ে গেছে। তো এগুলোকে সরকারকে খুব একটা কঠোর পদক্ষেপ নিতে হবে এবং এক্ষেত্রে সবচেয়ে বেশি বড় ভূমিকা হলো সরকারি দলের। সরকারি দল যদি সহায়তা না হয়, বিরোধী দলের কাজগুলো করতে যে সরকারের কি কোনো সহযোগিতা পাচ্ছেন না? সরকারের সহযোগিতা, সরকার বলতে তো কোনো ব্যক্তিকে বোঝায় না, সরকার বলতে আমরা প্রশাসনকে বুঝি। পুলিশ প্রশাসন আমরা সহযোগিতা পাইনি একথা বলা যাবে না, কিন্তু আমরা চলে আসার কাউকে উঠাই দিয়ে চলে আসার পর যখন আবার বসতে যায় তারা, ওই বাধা দেওয়াটার দায়িত্ব তো পুলিশের তো টহল টিম আছে, রেগুলার টহল দেয়। তারা যদি বাধা দেয় সেক্ষেত্রে তো তাদের আর বসার সুযোগ থাকে না, কিন্তু এই বাধা দেওয়াটা হচ্ছে না। মানে আপনি বিরোধী দলের সংসদ সদস্য সেই এলাকায়, আপনার কাছে কি মনে হয় যে এটা একটা কারণ হতে পারে? আমার মনে হয় যেখানে সরকারি দলের সদস্য আছে সেখানেও আছে। তার কারণ তো হলো যে এখানে তো ভাগ বন্টন আছে, কেউ তো এই ভাগ বন্টনের ঊর্ধ্বে না।
যেমন আপনার এবং আপনার দলীয় লোকজনের তো ভাগ বন্টনের তারা আমরা নেই, এটা নিচ্ছি না, আপনি বলছেন। আমরা নিচ্ছি না, কিন্তু কিন্তু তারপরে অন্যজন এটা হচ্ছে, নিচ্ছে। তাহলে এটা কাদের কাছে যাচ্ছে? আমরা নিচ্ছি না, অন্যজন নিচ্ছে। আমি তো নাম বলতে পারবো না। এটা আমি বলি, খুব স্পষ্ট ভাষায় বলি, স্থানীয় প্রভাবশালী ব্যক্তিবর্গ, দ্যাট ইনক্লুডস পলিটিক্যাল পার্সোনালিটিস, কোনো এবং তারা সন্দেহ কি? নাই। কোন এবং দলের? তারা অবশ্যই সরকারি দলের এবং সর্বোচ্চ পর্যায় পর্যন্ত স্থানীয় আমরা ব্যক্তিবর্গ- দেখেছি যে সংসদে বিরোধী দলের সদস্যরা অনেক কিছু নোটিশ করেছেন এবং তার পরদিনই আমরা আমি বলেছি, তাৎক্ষণিক আমি স্পষ্ট ভাষায় বলছি। আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিতে দেখেছি। তো আপনিও তো সংসদে এই কথাটা বলেছিলেন, কিন্তু কোনো ব্যবস্থা কি হয়েছে? আমার ব্যবস্থা হয়েছে যে পরের দিন স্থানীয় দলের একজন নেতা কয়েকজন মহিলাকে নিয়ে আমার বিরুদ্ধে করছে, প্রতিবাদ মিছিল করছে। ওনারা কি চাঁদাবাজির সাথে আছে? আই ডোন্ট নো, জি, আমি তো নাম বলতে পারবো জি, না এখন। ধন্যবাদ। আমাকে আমি সরকার দলীয় সংসদ সদস্য ফরিদপুর 4 আসন থেকে যিনি আছেন শহীদুল ইসলাম বাবুল আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত, তার কাছ থেকে একটু জানতে চাইছি। সেটা হচ্ছে, আপনি শুনছিলেন আমরা শুরুতে একটু চাঁদাবাজি নিয়ে কথা বলছি। এখানে অনেকগুলো বিষয় এসছে, রাজধানীর বিভিন্ন এলাকা তো আছেই, সারা দেশ জুড়েই এই এলাকাগুলোকে চিহ্নিত করা হয়েছে এবং চিহ্নিত করে যে নামগুলো এসেছে সেই নামগুলো থেকে দেখা যাচ্ছে অলমোস্ট 90% বিএনপির স্থানীয় নেতাকর্মী, এবং বাকিরা যারা তারাও সেই নেতাদের আশেপাশে থাকেন এবং তাদের সাথে সবসময় নিজেদেরকে পরিচিত করতে চান। প্রশ্নটা হলো, এই যে চাঁদাবাজির বিরুদ্ধে প্রধানমন্ত্রী তারেক রহমান থেকে শুরু করে আপনাদের শীর্ষ নেতারাও যেই ধরনের বক্তব্যগুলো দেন এবং নির্দেশনাগুলো দেন, মাঠ পর্যায়ে এর বাস্তবায়ন কেন হয় না, উল্টো বাড়ছে? না, বাচ্চা কিনা জানি না, তবে আমার এলাকার কথা বলি। আমরা অবশ্য মফস্বলের এমপি, রাজধানীর এমপি না। কিন্তু আমাদের এলাকায় ঘর বাড়ি তোলা বা এটা ওটা এইরকম কোনো চাঁদাবাজির খবর কিন্তু আমরা পাই না। আমরা গ্রাম অঞ্চলের বা মফস্বলের এমপি। এখানে চাঁদাবাজি ওই অর্থে কোনো, আমার কাছে এরকম কোনো কমপ্লেন কেউ করেও নাই, বা আমার দলের বা বাইরের এরকম আমাদের এলাকায় নাই। গৌরব, আপনারা যেভাবে বলছেন এটা সর্বব্যাপী বা সব জায়গায় এরকম হচ্ছে, এরকম বলা যাবে না নিশ্চিত করে। বিচ্ছিন্ন হতে পারে। চাঁদাবাজি মানে কি, মানুষ বাড়ি তুললে চাঁদা, জমি বেচা বিক্রির চাঁদা, আবার নানান চাঁদার যে কথা, বা জোর জবরদস্তি মূলক চাঁদা, এই চাঁদার কোন সারা দেশে যে সব বিষয়ে রাজধানীতে ভিন্ন ভিন্ন ঘটনা হতে পারে আমি জানি না। তবে চাঁদাবাজিটা কোনো আপনি দলকে যদি দোষারোপ করেন, বিষয়টা কিন্তু কি বলবো, নিষ্ঠুরতা হয়ে যাবে। কারণ এই চাঁদাবাজি এটা আছে, এটা অস্বীকার করার উপায় নাই। সারা এটা আমাদের দীর্ঘদিনের একটা কালচারে পরিণত হয়ে গেছে। যখন যে দল ক্ষমতায় যায় তার ছত্র ছায় দলের নামে এই ধরনের চাঁদাবাজি হয়ে থাকে, হবে না সেটা বলছি না। কিন্তু সরকারের পক্ষ থেকে যে প্রশ্রয় দেওয়া হচ্ছে বা বলা হচ্ছে চাঁদাবাজদের উৎসাহিত করা হচ্ছে, এরকম কোনো ঘটনা নেই। দল কিন্তু জিরো টলারেন্সের মধ্যে আছে। আপনি দেখছেন প্রধানমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রী পরিষদ এবং এমপি যারা আছেন তাদের চলন বলন, আচার অনুষ্ঠান, কথাবার্তা, মূলত আসলে আমরা জবাবদিহিমূলক একটা সরকার তৈরি করতে চাই। আমরা একটা গণতান্ত্রিক ভাবে নির্বাচিত সরকার। চাঁদাবাজি যদি দলের নামে কেউ করে সেটা আমাদের জন্য খুব শুভকর বা আমাদের জন্য সেটা না। আমরা নিজেরা কিছুটা সাধন করি, অনেক কষ্ট করে জীবন সাধন করি। প্রধানমন্ত্রী অত্যন্ত স্বাভাবিকভাবে চলেন, ক্ষমতার বাহাদুরি তিনি কখনো দেখান নাই, খুবই সিম্পল সাধারণ। মন্ত্রী পরিষদের প্রতি বা এমপিদের প্রতি তারও নির্দেশনা আছে, এবং আমরাও এটা বুঝি যে বিগত দিনে রাজনীতির নামে চাঁদাবাজি, লুণ্ঠন, লুটপাট, হ্যাঁ, এই রাজনীতির পরিণাম কি, এই বিষয়ে আমরা সজাগ আছি। তারপরে চাঁদাবাজি হচ্ছে না এটা আমি বলবো না। চাঁদাবাজিটাকে নিয়ন্ত্রণ করবার চেষ্টা করা হচ্ছে আগে যেভাবে মহা উৎসবে, হ্যাঁ, এবং ইভেন নির্দলীয় সরকারের আমলে, অন্তর্বর্তী সরকার আমরা যেভাবে শুনেছি, এটা ঠিক যে বিএনপি সরকার গঠনের পরে আমরা সেভাবে শুনছি না। তারপরেও হচ্ছে হয়তো বা কোথাও কোথাও হচ্ছে, পুলিশের অ্যাকশন শুরু হয়ে যেতেছে, অপারেশন শুরু হইতেছে। আশা করি দলের নামে কেউ চাঁদাবাজি করে বা যে কেউ চাঁদাবাজি করে রক্ষা পাবেন, তবে শতভাগ এটাকে আপনি নির্মূল করে ফেলবেন একদিনেই এই বাংলাদেশের এই মানে দীর্ঘদিনের কালচার, এটা আশা করা বাতুলতা। তবে চাঁদাবাজিকে অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে যেখানে যেখানে আছে। এটা গ্রাম অঞ্চলে এটা খুবই নাই, আমি বলতেই গেলে খুবই মানে সীমিত বা অপ্রতুল বা খুবই এরকম অভিযোগ পাওয়া যায় না। এটা শহর অঞ্চলে হয়ে থাকে, খুব বেশি হয়ে থাকে, বা সেটা নিয়ন্ত্রণ হয়েছে, কমেছে, এটা আমি নিশ্চিত করে বলতে পারি। বাট এটাকে আরো কিভাবে কমিয়ে আনা যায়, নিয়ন্ত্রণ করা যায়, সেই বিষয়ে সরকার মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী খুবই আন্তরিকতার সাথে কাজ করছে এবং করবে। এই বিষয়ে আমাদের অঙ্গীকার আছে। এই বিষয়ে এটুকুই আমার বক্তব্য। যে একটা বিষয়ে আমাদের সঙ্গে বিরোধী দলের যিনি সংসদ সদস্য আছেন, তিনি তার এলাকার এক্সাম্পল দিয়ে যেটি বলেছেন, তিনি জাতীয় সংসদে এই বিষয়গুলো বলার পরদিন তার এলাকায় বিএনপির দুইজন নেতাকর্মী তার বিরুদ্ধে মিছিল করেছেন। এখন আপনি কিছুক্ষণ আগে বললেন যে ঢালাওভাবে অথবা দলীয় কোনোভাবে এই জিনিসগুলো যাতে বলা না হয়। এখন যখন পরিচয়গুলো বিএনপির হয়ে আসে অথবা সরকার দলের নেতাকর্মীর পরিচয় আসে, তখন এর দায় কি বিএনপি এড়াতে পারে?
না, বিএনপি অবশ্যই দায় এড়াতে পারে না। এখন আপনি সুনির্দিষ্টভাবে যদি বলতে পারেন, প্রমাণ দিতে পারেন, সেটা একরকম বিষয়। আমি বলে দিতে পারি যে জামাতের লোকরা চাঁদাবাজি করে, বিরোধী লোকরা চাঁদাবাজি করে। এটা তো বায়বীয় কথাবার্তা। সুনির্দিষ্টভাবে উনি যদি প্রশ্ন বলেন বা কেউ একজন ওনার বিরুদ্ধে মিছিল করলেই যে চাঁদাবাজি হয় না এটা প্রমাণিত হয়, এটাও আমি বলি না। বা চাঁদাবাজি সব জায়গায় যেভাবে ঢালাওভাবে বলছেন হচ্ছে, এটাও ঠিক না। নিশ্চয়ই এটা যেটা সত্য, উনি সরকারের অংশ ও বিরোধী দল হলেও উনি একজন নির্বাচিত এমপি, উনি স্বরাষ্ট্র মন্ত্রীর সাথে কথা বলবেন বা এই বিষয় নিয়ে আবারও উনি পার্লামেন্টে বলতে পারেন, ইচ্ছা করলে উনি প্রধানমন্ত্রীকেও জানাতে পারেন, পুলিশকে জানাতে পারেন। নিশ্চয়ই তারা ব্যবস্থা গ্রহণ করবেন, আমি আশাবাদী। জি, আরেকটা বিষয় সেটি হচ্ছে যে কোনো একটা সমস্যার সমাধান করতে গেলে আগে সেই সমস্যাটা রিকগনাইজ করা, সেটা একটা বেসিক যেটা আমরা শিখে এসেছি এতদিন। তো আমরা যদি এখনো সমস্যা রিকগনাইজ না করি সেক্ষেত্রে সমস্যার সমাধানটা কতটুকু হবে? না, রিকগনাইজ কে করছে না? আমি করছি না। আমি আপনাকেও আমি কি পাচ্ছি এবং বলেছি? আপনার আমি কি বলেছি যে সরকার দলীয় কোথাও যাকেই কোনো জিজ্ঞেস করি চাঁদাবাজি তারাই হচ্ছে সবাই না? এড়িয়ে আমি যান কি এই বলেছি? বিষয়টা। আমি তো বলিনি যে কোথাও কোনো চাঁদাবাজি হচ্ছে না। আমি আমার নির্বাচনী আমি ওইখানকার বাস্তবতা আমি জানিনি। আচ্ছা আপনারা বাবুল ভাই, বলছেন তাহলে আমি 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 আমাদের আপনাকে আরেকটু সহজ করি। আমার কথা বাবুল ভাই, আমি আপনাকে আরেকটু সহজ করি। ধরেন একটা বিষয় খুব কমন যেটা আমরাও দেখি, এই যে ধরেন রাস্তায় ফুটপাত অথবা হচ্ছে এই জায়গাগুলোতে যেটা করা হয়, প্রশাসন যায় এবং সরকার দলীয় নেতাকর্মীরা যারা তারাও এখান থেকে উচ্ছেদ করে, কিন্তু পরে আবারও সেগুলো দখল হয়ে যায়। প্রশাসন আর পরের দিন সেই জায়গাটাতে যায় না এবং এই জন্যই ঘুরে ফিরে কথাগুলো আসে ছত্রছায়া। এই ছত্রছায়া থেকে বিএনপির যে লোগোটা সেটাকে মুক্ত করার জন্য আপনারা কি করছেন? আমি তো দেখছি মেয়র সাহেব প্রতিদিন ফুটপাত পরিষ্কার করার জন্য প্রাণান্তকর চেষ্টা করছেন, দায়িত্বপ্রাপ্ত প্রশাসক যিনি আছেন। আমি দেখছি তো প্রতিনিয়ত। আমি উত্তরের প্রশাসককে দেখছি, দক্ষিণের প্রশাসককে দেখছি, তারা রাস্তায় নামছেন ফুটপাতের জন্য আলাদা, তারা কোথায় ব্যবসা করবে, তাদের রুজি জীবন যোগে তাদের জন্য আলাদা জায়গা তৈরি করা হচ্ছে। এই চেষ্টা তো করা হচ্ছে। সরকার তো হাত পা গোটায় বসে নাই। আর ফুটপাত তো শুধু বিএনপি সরকার গঠন করেছে এখন না, এটা তো আমাদের অনাদিকাল থেকে এই ফুটপাত দখল করে আছে। আপনি এখন 2.5 মাস 3 মাসের একটা সরকার, সব ফুটপাত বিএনপির লোকরা বসিয়েছে বা দখল করেছে, এটা যদি বলেন এটা অবিচার করা হবে। জি, ঠিক আছে। আমি আবারও আরেকটা প্রশ্ন আসছি। আমি অধ্যাপক সাইদ ফেরদৌস স্যারের কাছ থেকে একটু সময় চেয়ে নিচ্ছি। আমি শহীদুল ইসলাম বাবুলের কাছে আরেকটা প্রশ্ন, আমি একটা এক্সাম্পল দিই বাবুল ভাই। সেটা হচ্ছে, এটা অবশ্য ঢাকার বিমানবন্দর থানার, মানে এইখানে জিনিসটা যেটা এসছে সেটা হচ্ছে বিমানবন্দর থানার শ্রমিক লীগের সাবেক দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন দেলু, যে এখন ওই একই এলাকায় শ্রমিক দলের কর্মী পরিচয় দিয়ে চাঁদাবাজি করছে। তার নামে ঢাকা ও টাঙ্গাইলে চাঁদাবাজির 4টি মামলা আছে। আমার যেটা তথ্য সেটা হচ্ছে বিভিন্ন জায়গায় এইভাবে রিফরমেশন হয়েছে, নতুন করে যেটাকে আমরা কি বলি চেহারা বদল। এই তাদেরকে চিহ্নিত করা অথবা তাদেরকে পাশে কেন ভিড়তে দেয় বিএনপি? না না, শোনেন, বিএনপি, আমি যেমন নির্বাচিত এমপি, আমার বিভিন্ন কর্মসূচিতে যাই, প্রোগ্রামে যাই, কে কোন জায়গাতে আসে, কে কোথা থেকে ছবি তুলে, একজন জনপ্রতিনিধি হিসেবে সব নিক্তি মাপা, সবাইকে চিহ্নিত করা বা সবাইকে আলাদা করা সব পরিবেশে, এটা খুব কঠিন হয়ে যায় এত মানুষের দেশ। সেই জন্য আপনি যেটা বললেন যে শ্রমিক লীগের যে লোক চাঁদাবাজি করতো সেই লোক এখন বিএনপি সাথে চাঁদাবাজি করছে, বেসিক্যালি তো সে শ্রমিক দলের লোক, যারা বিএনপি দীর্ঘদিনের ত্যাগী, পরীক্ষিত, নির্যাতিত নেতা কর্মী, তাদের কথা কিন্তু আপনি বলেন নাই। তারা যায় নাই, গিয়েছে শ্রমিক লীগের এক লোক। এইগুলা বিভিন্ন জায়গায় বিভিন্ন জন ব্যক্তিগত স্বার্থে হয়তো তাদেরকে সুযোগ দিলেও দিতে পারে, কিন্তু রাষ্ট্র হিসেবে, সরকার হিসেবে আমরা এগুলো কোনোভাবে প্রশ্রয় দিচ্ছি না, অন্তত আমাদের এলাকায় এবং বৃহৎ বাংলাদেশে। সেটা হয়তো রাজধানী সহ আরবান এলাকায় কোথাও কোথাও বিষয়গুলো হচ্ছে, এই বিষয়গুলো নিয়ে আমরা কনসার্ন আছি, আমাদের সরকার কনসার্ন আছে। আমরা আশা করি যে এই বিষয়গুলো একটা সুরাহা হবে এবং আমি এটা নিশ্চয় করে বলতে পারি, চাঁদাবাজি সব জায়গায় নির্মূল হয়ে গেছে কথা আমি গুণাক্ষরেও বলতে পারবো না। তবে চাঁদাবাজি অন্তর্বর্তী সময় যেগুলো শুনেছি আমরা, যেই পরিমাণের কথা শুনেছি বা যেই স্কেলে আমরা শুনেছি বা তার আগে আমরা যেটা দেখেছি, সেটা কমেছে, এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। জি, শহীদুল ইসলাম বাবুল, আপনাকে ধন্যবাদ। থাকবেন আমাদের সঙ্গে। অধ্যাপক সাইদ ফেরদৌসের কাছে ফিরতে চাই। আপনি শুনেছেন, দুপক্ষের বক্তব্যই শুনেছেন এবং মাঠের বাস্তবতাও আপনি শুনলেন। ক্ষমতাসীনরা কি চাঁদাবাজদেরকে একীভূত করে নেয় সবসময়? আমরা কি এই চর্চাই দেখে যাব? ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ আমার সহ আলোচকদেরকে। তারা নির্বাচিত জনপ্রতিনিধি, তাদের প্রতি পূর্ণ সম্মান রেখে কথা বলছি। কিন্তু একই সাথে যেটা আমাদের আসলে মনে রাখা খুবই গুরুত্বপূর্ণ, প্রথম দায় এই পুরো ঘটনাটার, আপনি সরকার দলের সমালোচনার দিকে যে প্রশ্নটা করেছেন সরকার দলের সংশ্লিষ্টতার প্রসঙ্গে, সেখানে আমি যাব কেননা তাদের দায়িত্ব সবার আগে আসে। সবার আগে সরকার দলীয়, এখন ধরুন ভারতে নির্বাচন হয়েছে, কলকাতায় বিজেপি এসছে, বিজেপি নেতা ঘোষণা দিচ্ছে যে না, কোনো আইন শৃঙ্খলা
কেউ হাতে তুলে নেবেন না, কেউ কোনো কিছু ভাঙচুর করবেন না, কিন্তু আমরা দেখছি লাগাতার ভাঙচুর হয়ে যাচ্ছে এবং বোঝাই যাচ্ছে যে এটা বিজেপির কর্মীরাই করছে এবং আক্রমণের ইয়েতে হচ্ছে এখন তৃণমূল কলকাতায়। এটা বাংলাদেশ কেন, পৃথিবী উপনিবেশ আপনার উপমহাদেশ কেন, সারা পৃথিবীতে এটাই চলে। কিন্তু যেটা খুব গুরুত্বপূর্ণ, মানে এটা সিম্বায়োটিক, কিন্তু আপনি যেটা বললেন যে সরকারি দল কি চাঁদাবাজদেরকে নিয়ে নেয় নাকি চাঁদাবাজরা এই সরকারি ছত্রছায়া বেছে নেয়, সেটা তার জন্য সবচেয়ে কমফোর্টেবল, তাকে সেফটি দেবে, সেটা একটা ব্যাপার। আমি কয়েকটা জায়গায় বলতে চাই। একটা হচ্ছে যে প্রথম এবং প্রধান দায় রাজনৈতিক দলগুলোর, তার মধ্যে অবশ্যই আপনি যেটা বললেন সরকারে যারা থাকেন তাদের দায় সবচেয়ে বেশি, কেননা দণ্ডমুণ্ডের কর্তা এই মুহূর্তে তারা, তাদের হাতেই প্রশাসনকে ঢেলে সাজানো হচ্ছে, তাদের হাতেই সমস্ত কিছু, ফলে প্রথম দায় তাদেরকে নিতে হবে। এরপরের দায় অবশ্যই যতই আমাদের বাতেন ভাইরা বিরোধী দলীয় হোক, দায়িত্ব কিন্তু তাদেরও, কেননা তার হাতে তিনি জনগণের প্রতিনিধি, তিনি জনগণের কাছে অ্যাকাউন্টেবল, তার এলাকার ওই মানুষজন তাকে ভোট দিয়েছে এবং তার সেই অথরিটি আছে। তিনি শুধু তাদের কাছে অ্যাকাউন্টেবল না, তার একটা কর্তৃত্ব আছে, তার একটা অথরিটি আছে। তিনি পার্লামেন্টে গিয়ে কথা বলতে পারেন, আমি চাইলে পার্লামেন্টে গিয়ে কথা বলতে পারি না। তো তিনি যখন পার্লামেন্টে কথা বলবেন, সেই কথা যদি মূল্যায়ন না হয়, সেই কথার ফলাফল যদি না পাওয়া যায়, তাহলে অন্য রাস্তা বের করতে হবে। তাহলে এলাকার জনগণকে সাথে নিয়ে অন্য ধরনের কর্মসূচির কথা, কনস্ট্রাকটিভ পলিটিক্স, আমরা ডিস্ট্রাকটিভ কিছু বলছি না, কিন্তু গঠনমূলক কর্মসূচি, যা দিয়ে আপনি আপনার ফ্রাস্ট্রেশনটা, আপনার হতাশাটা, আপনার কথা সরকার শুনছে না, আপনি বলছেন সরকারকে যে আপনাদের নাম ব্যবহার করে এই হচ্ছে, হয় আপনারা ধরুন, না হলে আমরা বুঝে নেব, আমার জনগণ বুঝে নেবে, আমার এলাকার মানুষ বুঝে নেবে যে আপনারা এর পেছনে আছেন। ফলে রাজনৈতিক দলগুলোর প্রথমত সরকার দলীয়, তারপরে একই সাথে বিরোধী দল, তাদের দায়িত্ব আছে। এরপরের ধাপে যাদের দায়িত্ব আছে তা হচ্ছে প্রশাসন। এখন ধরুন এই যে প্রশাসন, উনি যেটা বললেন যে সরকার নিয়ন্ত্রণ করতে চায় কিনা এটা আমরা বুঝবো প্রশাসনের বডি ল্যাঙ্গুয়েজ দেখে, কিন্তু প্রশাসনে তো আসলে খুব নানান ধরনের, বাংলাদেশের মতো দেশগুলোতে প্রশাসন তো খুবই একটা এলোমেলো একটা অবস্থা। ধরেন পুলিশের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে অন্তর্বর্তীকালীন সরকারের মেলা দিন লেগে গেল, কিন্তু যখন নির্বাচন হচ্ছে এবং হাওয়া যখন মনে হচ্ছে যে বিএনপি সরকার গঠন করবে, বাংলাদেশের প্রশাসনের লোকজনরা কিন্তু খোলস বদলে তাড়াতাড়ি করে বিএনপির হয়ে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। প্রশাসনের ভেতরে নানা ধরনের সুবিধাভোগী লোকজন, পুলিশ থেকে শুরু করে একদম আমলাতন্ত্রের শীর্ষ পর্যন্ত নানান ধরনের পর্যায়ে মানুষজন বসে থাকে। এখন তারা কি, আপনি খুব সহজে বলে দিতে পারেন যে বিগত সরকারের এজেন্ট, এটা একটা সহজ এক্সকিউজ। আপনি বলতে পারেন যে এরা সরকার দলীয় লোক। আবার আমরা ধরেন এটাও বলবো যে হ্যাঁ, কেন প্রশাসনে কি জামাতের লোকজন ছিল না, বা জামাতের লোকজন কি নেই, ধরেন। কিন্তু যেভাবেই হোক প্রশাসনের লোকজন কোনোভাবে দায় এড়াতে পারে না। কোনো একটা কথা, একজন জনপ্রতিনিধি একটা কথা বলেছেন, কিন্তু তিনি এলাকার প্রশাসনের সমর্থন পাচ্ছেন না, এটা তো গুরুতর অভিযোগ। এই অভিযোগ উনি যত শক্ত করে তুলতে পারবেন, তো সেটা হচ্ছে একটা। এখন এগুলো হচ্ছে আমরা মাঠের মানুষ না, ওনারা মাঠের মানুষ। আমি থিওরিটিক্যালি যেটা বলতে পারি, আপনি থিওরিটিক্যালি যেটা বলতে পারেন, উনি মাঠে দাঁড়িয়ে থেকে যা ফেস করেন সেটা তো ডিফারেন্ট। হ্যাঁ, উনি হয়তো আমি যা বলছি এর সবই হয়তো ওনার ট্রাই করা হয়ে গেছে। এখন সেখান থেকে আমাদের ভাবার ব্যাপার যে আমরা তৃতীয়ত যেটা আমাদের সরকার দলীয় এমপি সাহেব বললেন, বাবুল সাহেব বললেন, একটা হচ্ছে যে প্রশ্রয় দেওয়া হবে না। হ্যাঁ, আমরা বললাম যে জিরো টলারেন্স, আমরা বলছি যে কৃচ্ছতার সংস্কৃতি। হ্যাঁ, প্রধানমন্ত্রী, ঠিক আছে, আমরা তো বলছি না যে প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে বা বাবুল ভাই ব্যক্তিগতভাবে এটার মধ্যে আছেন, ব্যাপারটা সেটা না, কিন্তু এই কথাগুলো আর যথেষ্ট না। ধরুন এই কৃচ্ছতা সাধনের কথা, কিংবা জিরো টলারেন্সের কথা, কিংবা প্রশ্রয় দেওয়া হবে না কথা, এ তো ধরেন এই মুহূর্তে বিজেপির নেতারাও বলছে, যাদের কর্মীরা ভাঙচুর করছে তারাও এই কথা বলছে। এটা এখন যথেষ্ট না, এবং এটাও যথেষ্ট না, আমি বিনয়ের সাথে বলি, সেটা হচ্ছে যে একদিনে আমরা সংস্কৃতি বদলাতে পারবো না, অবশ্যই পারবো না, একদিনে আমরা পারবো না। কিন্তু আমরা কিন্তু একদিনের কথা বলছি না, আমরা 15 বছরের একটা অপশাসন থেকে মুক্ত হয়েছি এবং সহজে মুক্ত হইনি। আমাদের সবার কোথাও না কোথাও একটা আত্মত্যাগ আছে। হ্যাঁ, কারো কম কারো বেশি, কারো পরিবারের মানুষজন মারা গেছে, একাধিক মানুষজন আহত হয়েছে, রক্ত গেছে এত। এরপরে আমাদের যদি এখনও আমরা বলি একদিনে এটা দূর হবে না, ঠিক আছে, একদিনে দূর হবে না, আমরা এটা আশাও করি না, কিন্তু আমরা সরকারের কাছ থেকে, যারা সরকারে থাকবেন তাদের কাছ থেকে, যারা বিরোধী দলে থাকবেন তাদের কাছ থেকে আমরা সুস্পষ্ট রোডম্যাপ দেখতে চাই যে বাংলাদেশকে কত বছরে, যেমন আজকে একটা সেমিনার ছিল সকালবেলা, যে শিক্ষা খাতে বরাদ্দ কত হবে, কোথায় দেখতে চান? 5%-এ বলছেন, 5%-কে আসলে কোনো দিন করতে পারবেন? কয় বছরে করতে পারবেন 5%? আপনি এই বছরে নিতে পারবেন না, আপনি কয় বছরে নিতে পারবেন সেই টার্গেট আমি চাই। তাহলে আপনি বলেন যে ঢাকা শহরের এই পয়েন্ট থেকে চাঁদাবাজি তুলতে আমাদের আগামী এত দিন লাগবে, এত বছর লাগবে।
আগামী এই 1 বছরের মধ্যে আমি ঢাকা শহরের এইটুকু জায়গাকে চাঁদাবাজ মুক্ত করব। অন্তত এইরকম খুব সুনির্দিষ্ট কথা জনপ্রতিনিধিদের কাছ থেকে আসুক, রাজনীতিবিদদের কাছ থেকে আসুক। ওইটুকু আর এনাফ না যে আমরা প্রশ্রয় দেব না, ওইটুকু আর এনাফ না যে আমরা চাই না। আপনি যে চান না সেইটাকে, আপনার সেই না চাওয়াটাকে কাজে ট্রান্সফার করেন। আপনি চান না সেটা আপনি জনগণকে দেখিয়ে দেন, যে আপনার বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে, আপনি আপনার প্রতিশ্রুতি দিয়ে, আপনার কর্মসূচি দিয়ে, সুনির্দিষ্ট পরিকল্পনা দিয়ে জনগণকে দেখিয়ে দেন যে আমি মোহাম্মদপুরকে পরিষ্কার করে ফেলবো আগামী 2 বছরের মধ্যে। মোহাম্মদপুরে আর 2 বছর পরে মোহাম্মদপুরে আর চাঁদাবাজি থাকবে না। আমি পর্যায়ক্রমে করব। আমার সময় লাগবে, কারণ আমার প্রশাসনকে আমার ঢেলে সাজাতে হবে, ঠিক লোককে বসাতে হবে, আমাদের ওখানকার আমাদের নিজেদের কর্মীদেরকে আমাদেরকে পথে আনতে হবে তো, এটা তো আমাদেরকে মানতেই হবে। জামাতে ইসলামের বিরুদ্ধে অভিযোগ কম, কিন্তু জামাতে ইসলামীকেও তো জায়গায় জায়গায় অভিযোগের মধ্যে পড়তে হয়, বিএনপিকে তো পড়তেই হয়। তাদেরকে এটা মানতে হবে যে তাদের কর্মীদেরকেও তারা কিভাবে পথে আনবেন, কিভাবে তারা স্থানীয় প্রশাসনের উপর নিয়ন্ত্রণ তৈরি করবেন, এবং তারা জনগণ আসলে চায়। আমি একসময় মোহাম্মদপুরে থাকতাম, এবং আমি যখন জাপান গার্ডেন থেকে সকালবেলা অফিসে যাওয়ার জন্য আমার ইউনিভার্সিটি বাস ধরার জন্য বেরোতাম, মানে এটার চেয়ে ফ্রাস্ট্রেটিং চিত্র আর হয় না যে জাপান গার্ডেন থেকে বের হলে গাড়িগুলো, বাসগুলো এমনভাবে ওখানে দুপাশে ঘিরে থাকে যে মানে ওখানে, এবং আমার মোবিলিটি ইস্যু আছে, আমি চট করে একটা রিক্সা দেখলে লাফ দিয়ে সরে যেতে পারবো না, বাসগুলো প্রায় গায়ের উপর উঠে যায়, বাসগুলো রাস্তা বন্ধ করে রাখে। আমি ভাবি যে এলাকার জনপ্রতিনিধিরা এগুলো জানে না। এই যে আপনি একজনের নাম বললেন যে দেলু চাঁদাবাজি করছে এয়ারপোর্টে, আপনার কাছে তথ্য আছে, পত্রিকায় তথ্য আছে, আপনি কি বলতে চান যে সরকারের কাছে তথ্য নাই, প্রশাসনের কাছে তথ্য নেই? এইখানে মামলাও আছে, সেখান থেকেই তো আমরা পাচ্ছি, এবং এখানেই হচ্ছে সদিচ্ছার প্রশ্ন। আপনি এটা মানে সরি টু সে যে বাবুল ভাই যেভাবে বললেন যে হাজার হাজার লোক আসে, তাদের মধ্যে থেকে আমার পক্ষে চেনা সম্ভব না, না আপনার পক্ষে চেনা সম্ভব না, কিন্তু আপনার দলের হাইকমান্ডের কাছে তথ্য আছে, আপনার এজেন্সির কাছে, গভর্নমেন্টের এজেন্সির কাছে তথ্য আছে। সেই তথ্য ধরে সুনির্দিষ্টভাবে আপনারা অ্যাকশন নেন, তাহলে জনগণ বিশ্বাস করবে যে আপনাদের সদিচ্ছা আছে। আমি এইভাবে দেখি। জি, আমি আরেকটা প্রশ্ন একটু যুক্ত করি, সেটা হচ্ছে আইন নেই, নীতিমালা নেই, তবুও রাস্তায় দাগ কেটে কেটে আবারও হকার বসানো হচ্ছে ইন আ ডিসিপ্লিন ওয়ে। এগুলো থেকে আবারও চাঁদাবাজির সিন্ডিকেট হবে না, এর গ্যারান্টি কি? না, এখন ধরেন বাংলাদেশের এইটা একটা বাস্তবতা যে বাংলাদেশের প্রচুর মানুষ খেটে খায়, প্রচুর মানুষ দরিদ্র, ইনফর্মাল সেক্টরে প্রচুর মানুষ কাজ করে, তাদের জীবনের মানে 10টা টাকা আয় করতে মানুষের মানে ভয়ঙ্কর অবস্থা হয়। এই কাজেই এ কথা সত্যি যে আপনি যখন ঢাকা শহর থেকে ব্যাটারি রিক্সা তুলে দেবেন, তখন আপনাকে তুলে দেওয়ার আগে 100 বার ভাবতে হবে যে এদের পুনর্বাসন কী হচ্ছে। ফলে আপনি যখন হকারদেরকে তুলে দেবেন, নিশ্চয়ই হকারদেরকে আপনি সব জায়গা থেকে তুলতে পারবেন না। পরিকল্পনা ওইভাবে করেন যে এইভাবে আপাতত থাকবে। যদি এখন বসাতে চান তাহলে কিভাবে সেটা, আপনি যেটা বললেন যে সিন্ডিকেটের দিকে যাবে না, সিন্ডিকেটের দিকে তখনই যাবে না যদি এটাকে আপনি ফর্মালাইজ করেন। তাহলে আপনি সিটি কর্পোরেশনের সাথে ফর্মালাইজ করেন যে আচ্ছা এই জায়গা থেকে আমরা হকারদেরকে তুলে দেব, কিন্তু এই জায়গাতে সীমিত পরিসরে তারা থাকবে, এবং যারা থাকবে তারা সিটি কর্পোরেশনের সাথে রেজিস্টার্ড বা এনলিস্টেড থাকবে, এবং আগামী 2 বছরের মধ্যে এদেরকে আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করে এখান থেকে আস্তে আস্তে সরিয়ে দেব। কাজেই চাইলে পরিকল্পনা যে করা যায় না, ভাবা যে যায় না, এটা তো আসলে ঠিক। এর সঙ্গে আমার একটু জি প্লিজ। এই যে মানে হকার বলতে আমরা এতদিন বুঝতাম ফুটপাতের হকার, কিন্তু এখন কিন্তু রাস্তার উপরে বসানো হচ্ছে, প্রধান সড়কের উপরে বসানো হচ্ছে। এই যে মিরপুর 10 নম্বর থেকে 13 নম্বর মতো যেটা বলা হয়েছে, প্রধান সড়কের অর্ধেক অংশ দখল হয়ে গেছে। এখন এইটা বসিয়েছে কারা? এটা কিন্তু কোনো দোকানদারের পক্ষে নিজে সাহস করে বসার কথা নয়। এটা বসিয়েছে ওই যে দাগ কেটে কেটে এইখানে তুমি এইটুকুর মধ্যে বসবা, এইখানে তুমি প্রথমে 50,000, 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ টাকা দিবা, এবং মাসে এত টাকা দিবা। যে কারণে এদেরকে উঠানোর জন্য তাদের কাছ থেকে কি অ্যাডভান্স পেমেন্ট নেওয়া হচ্ছে? অ্যাডভান্স টাকা না হয়, এবং অ্যাডভান্স টাকা 5 আগস্টের আগে ছিল যদি 1 লাখ, 5 আগস্টের পরে হয়েছে 1.5 লাখ টাকা বা আরও বেশি, ক্ষেত্রভেদে টাকা নেওয়া হয়। এখন যিনি টাকা নিয়ে এদেরকে বসিয়েছেন তাদেরকে যদি কোথাও পুনর্বাসন করতেই হয় তাহলে তিনি করবেন, তার দায়িত্ব করবেন। এখানে পুনর্বাসনের দায়িত্বটা যদি সরকার নিতে চায়, পুনর্বাসনের কাহিনী বলি আমি। ভাসানটেকে একটা বস্তি ছিল, যে ভাসানটেকের বস্তির লোকদেরকে পুনর্বাসিত করার জন্য হোসেন মোহাম্মদ এরশাদের সময় ইউএনডিপির সঙ্গে যোগাযোগ করে একটা প্রকল্প করা হলো। 2600
বাস্তুহারা পুনর্বাসন প্রকল্প যেটাকে আমরা বাউনিয়াবাদ বলি, বাউনিয়াবাদ ঘিরে তারপরে ওটার মধ্যে 26 প্লট করা হলো। তো ওই বস্তি থেকে লোকদেরকে এনে এখানে পুনর্বাসিত করা হলো, কিন্তু ওই বস্তি কিন্তু ওঠে নাই, ওটা আগের মতো ওখানে আবার নতুন লোক যায় ওখানে এসে। তারপরে ওই বাউনিয়াবাদের মধ্যে এরকম মানে কয়েকশো 1,500-2,000 ফ্ল্যাট করছে। আমাদের এই ইসিবি চত্বর থেকে যেতে ফ্লাইওভারে ওঠার আগেই বাম পাশে যে ফ্ল্যাটগুলো, এগুলো হয়েছে এই ধরনের উদ্দেশ্য নিয়ে, কিন্তু এই ফ্ল্যাটগুলো অকুপাইড হয়েছে, কিন্তু ওই যে বস্তি দূর করার জন্য এখানে করা হয়েছে সেই বস্তিও দূর হয় নাই। কাজে এটার পিছনে একটা চক্র কাজ করছে, প্রিয় হোক অপ্রিয় হোক এই চক্রটার সঙ্গে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিবর্গ জড়িত আছে। আর বর্তমান সময়ে স্থানীয় প্রভাবশালী ব্যক্তি বলতে রাজনৈতিক ব্যক্তিবর্গকেই বোঝায়, সেটা যে দলেরই লোক হোক না কেন, এবং তাদের সঙ্গে প্রশাসনের একটা ঘনিষ্ঠ যোগাযোগ থাকে। কাজে এটা উঠানো সহজ, কিন্তু যেহেতু তারা সুবিধাভোগী, স্থানীয় প্রভাবশালী ব্যক্তিবর্গ এটার সুবিধাভোগী, সরাসরি সুবিধাভোগী, তারা যদি সুবিধা না নিত তাহলে ওখানে তারা বসতোই না। স্কুলের সামনে বসছে, বাসার সামনে বসছে। আমাকে এই বাইতুল কুদ্দুস মসজিদের সামনের গলির এক ভদ্রলোক বললেন যে তার সন্তান মারা গেছে হসপিটালে, তিনি অ্যাম্বুলেন্সটা বাসার সামনে নিতে পারেন নাই, তার সন্তানের ডেড বডি কোলে করে বাসায় নিয়ে ঢুকানো হয়েছে। জি কর্নেল বাতেন, আপনি তো এলাকার এখন নতুন এমপি, প্রথমবারের মতো এমপি, আপনিও যদি 5 বছর শেষ করেন, পরে যদি আবারও আসেন, আপনিও কি এমন প্রভাবশালী হয়ে যাবেন? আমি তো প্রভাবশালী, আমি তো এখনো প্রভাবশালী আছি। মানে ওই রকম প্রভাবশালী হবে না? ওইরকম প্রভাবশালী কিভাবে হব? আমার জীবনের উদ্দেশ্য তো সেটা না, আমার জীবনের উদ্দেশ্য তো নির্ধারিত। জি, যাক, আপনার কাছ থেকে এই প্রতিশ্রুতিটা আমরা পেলাম, আমাদের দর্শকরাও পেল, নিশ্চয়ই ঢাকা 16 আসনের যারা দর্শকরা আছেন, যারা বাসিন্দারা আছেন, তারা ওই প্রতিশ্রুতি তারা জানে আমার ব্যাপারে। জি জি, আপনারা থাকবেন আমাদের সঙ্গে। দর্শক, রাজনীতিতে বিরতি বলে কিছু নেই, আমরা ফিরছি কিছুক্ষণের মধ্যেই, সঙ্গেই থাকবেন। দর্শক, আবারও স্বাগত, ফিরে এলাম রাজনীতির আলোচনায়। এই পর্বের শুরুতে যেতে চাই শহীদুল ইসলাম বাবুল সরকার দলীয় এমপির কাছে। রাজনীতিদের সঙ্গে সমন্বয় করে কাজ করার বার্তা দেওয়া হয়েছে ডিসিদের, যেই 3 দিনব্যাপী ডিসি সম্মেলন হলো, সেই ডিসি সম্মেলন থেকে কতটা সমন্বয় করবে বা করতে পারবে তারা? স্থানীয়ভাবে উল্টো রাজনীতিকরা ডিসিদের কাজে হস্তক্ষেপ করেন বলে অভিযোগ সবসময়ের। এছাড়া ডিসিদের রুমে বসেও নির্দেশনা দিতে দেখা গেছে ইউপি মেম্বারদেরকে। এখন কি এটা বন্ধ হবে, অথবা এই সমন্বয়টা হবে কি করে? সরকার এবং সরকারের অংশ ডিসি, টিওনো, এরা সরকারেরই অংশ, একটা নির্বাচিত সরকার। তো যারা নির্বাচিত হয় তাদের তো জনগণের কাছে দায়বদ্ধতা থাকে, সেজন্যই হয়তো বলা হয়েছে ডিসিদেরকে সমন্বয় করবার জন্য। এটা তো নতুন কোনো প্রক্রিয়া না, দুনিয়ার সর্বব্যাপী এই প্রক্রিয়াই চলে, যে সরকারি প্রশাসন যারা আছে, নির্বাচিত প্রতিনিধিরা আছে, তারা মিলেমিশেই তারা কাজ করবেন, সমন্বয় করে কাজ করবেন, পরামর্শের ভিত্তিতে কাজ করবেন। এটাই তো এই কথার মূল অর্থ। এর মধ্যে না, এই প্রশ্নের মধ্যে আরেকটা অংশ আছে যেটা আমি আপনাকে তাহলে একটু ধরিয়ে দিই। এই যে এই আলোচনাটা, এটা লং ডিসকাশন থেকেও এসছে। সেটি হচ্ছে এখনো পর্যন্ত ইভেন সরকার দলেরই যারা আছেন তাদের দিক থেকেও বলা হয় যে প্রশাসনে এখনো বিরোধীদের অবস্থান সবচেয়ে বেশি। সেই জায়গাটাতে নিয়ন্ত্রণ করার জন্য রাজনীতিকদের সঙ্গে স্থানীয় যারা, বিশেষ করে ধরেন যেমন আপনি সেখানকার সংসদ সদস্য, আপনার সঙ্গে সমন্বয় করে, যেহেতু সরকার তার ইশতেহার বাস্তবায়ন করতে চায়, সেখানে যাতে কেউ বাধা হয়ে না দাঁড়ায়, এই জায়গাটাতে যদি এসে বলেন, সেখানে আপনি যদি আপনার এলাকার উদাহরণ দিয়ে বলেন, কি বলবেন? না, এই প্রবলেম তো ছিল বিগত নির্দলীয় সরকারের আমলে, তার আগে আওয়ামী লীগের সরকারের আমলে ছাত্রলীগের লোকদেরকে ধরে ধরে বসিয়ে দেওয়া হয়েছিল বিভিন্ন সরকারি প্রশাসন যন্ত্রে, পুলিশ প্রশাসনে, সিভিল প্রশাসনে। কেয়ারটেকার সরকারের সময়ে আপনারা শুনেছেন, নিউজে, পত্রপত্রিকায় দেখেছেন, যেখানে বিশাল একটা দলীয়করণের বাস্তবতা ছিল। বেশিরভাগ জামাতে ইসলামের বা বৃদ্ধ মতের, কোথাও কোথাও আওয়ামী লীগের তৎকালীন সময়ের নেতাকর্মী, বেশিরভাগ মতাদর্শের লোকজন বেশিরভাগ ছিল, এটা তো সত্য। এবং বিগত সময়ে মানে অন্তর্বর্তী সময়ে ডিসি, এসপি নিয়োগ নিয়ে যে ধরনের কেলেঙ্কারি বা জালিয়াতি, বা ওই দরবেশ নামে এক লোক, নতুন দরবেশ, ছোট দরবেশ যাই বলেন, তার লেনদেন, চেক টেক, এগুলো নিয়ে তদন্ত হচ্ছে। কিন্তু আমি যেটা জেনেছি যে এই সরকার ক্ষমতায় আসবার পরে যে বদলি পদায়ন হতে পারে, যে মতাদর্শের ভিত্তিতে কেউ কেউ হতে পারে, কিন্তু টাকা পয়সা লেনদেন বা কেলেঙ্কারি, বিপুল অঙ্কের ঘুষ লেনদেনের মাধ্যমে কোনো পদায়ন হয়েছে, বদলি বাণিজ্য হয়েছে, এটা কিন্তু এখন পর্যন্ত কোনো পত্রপত্রিকায় আমরা বা কোনো নিউজে কেউ এখন পর্যন্ত বলতে পারে না, আল্লাহর রহমতে।
জি, বারবার ঘুরে ফিরে যদি এখান থেকেই বলি যে আমলাতন্ত্রকে ঠিক করার কথা আসে এবং দলের মহাসচিব এবং স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনিও এই বিষয়টা আবারও নোটিস করেছেন এবং তিনি এটা বলছেন যে দেশে বিদেশি বিনিয়োগ আসার ক্ষেত্রে সরকারের বিভিন্ন সংস্থার ধীরগতির কার্যক্রম বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। আরেকটা তিনি কয়েকদিন আগেই বলেছেন, সেটি হচ্ছে এই লবিং পোস্টিংয়ের জন্য যে তদবির, এগুলোতে জর্জরিত হয়ে আছে সরকার। এখন আমি আসলে কি বলবো, আমলাতন্ত্রের নিয়ন্ত্রণ বলতে গেলে সেটা আবার অন্য দিকে চলে যায়। আমি যদি বলি আমলাতন্ত্র তার নিজের মতো যতটুকু কাজ করার, যেটা করার সেটাই করছে, নাকি হচ্ছে সরকারের সঙ্গে একটু বেশি ভালো সম্পর্ক রাখার চেষ্টা করে তারা? না, এটা তো আছে, এটা আমাদের দীর্ঘদিনের কালচার। তারা সরকারের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ হবার চেষ্টা করে, দলীয় নেতাকর্মীরা যেভাবে করে, আওয়ামী লীগের লোকরাও কখনো কখনো বিএনপি হয়ে যায়, এরকম যেমন হয়। প্রশাসনই সমস্যা, সমাজ তো একই, মানুষ তো একই, ভিন্ন গ্রহ থেকে তাকে এই মানুষ আসে নাই, এই সমস্যা আছে। এবং আমলাতন্ত্রের মধ্যেও নানান ধরনের জটিলতা আছে, বা নির্দলীয় রাজনীতিতে সম্পৃক্ত দল ভিত্তিক রাজনীতিতে সক্রিয় হবার মতো এরকম ব্যাপারও আছে। কিন্তু এর একটা পার্থক্য থাকার দরকার। সরকারি প্রশাসন বা আমলাতন্ত্র, তাদের মধ্যে একটা বাতায়ন থাকার দরকার যে তারা দলীয় লেজুরবৃত্ত হয়ে কাজ করবেন না, এবং যারা দায়িত্বশীল নেতৃবৃন্দ আছেন, সরকারের অংশ আছেন, এমপি আছেন, মন্ত্রী আছেন, তাদের উচিত যে আমলাতন্ত্র এবং রাজনীতি দুইটাকে একটু ভিন্ন বলতে পারছেন। জি, এবার শুনতে পাচ্ছি, প্লিজ। না, আমি যেটা বলছিলাম, শুনেছেন কিনা জানি না, যে আমাদের দেশের সিভিল প্রশাসন, ব্যুরোক্রেট, আমলা, তাদেরও টেন্ডেন্সি যে সরকারের দায়িত্বশীল যারা আছে, এমপি আছে, মন্ত্রী আছে, তাদেরকে তোষণ করে রং বদলিয়ে তারা তাদের অবস্থান বদলি, পোস্টিং সুবিধাজনক এটা করে থাকে। এটা তারা তো এই সমাজের মানুষ, তারা তো বাইরের কেউ না। আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ, কিছুক্ষণ আগে বলছিলেন যে শ্রমিক লীগের এক লোক এখন বিএনপি সেজেছে, এরকম তো প্রশাসন যন্ত্রের মধ্যেও আছে। তা আমাদের এটা বক্তব্য, এই বিষয়ে সরকারের যারা নতুন সরকার, নির্বাচিত সরকার, তারা এই বিষয়ে সচেতন থাকবেন, আমরা সচেতন থাকবার চেষ্টা করব। আমলাতন্ত্র বা প্রশাসন, তাদেরকে রাজনীতি থেকে কিছুটা দূরে রাখা, এটা আমি মনে করি এটা খুবই প্রয়োজন। এখন তাদের একটা নিরপেক্ষ অবস্থান বা পৃথক অবস্থান, রাজনীতির সাথে তাদেরকে গুলিয়ে ফেলা, রাজনৈতিক দলের সাথে তাদের গুলিয়ে ফেলা বা অতি রাজনীতিবিদ হয়, এটা কোনোভাবেই কাম্য না। জি, ধন্যবাদ আপনাকে কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুল বাতেন। আপনার কাছে যদি আসি, এবারও স্পেসিফিকই করতে চাই, সেটি হচ্ছে আপনি ঢাকা 16 আসনের বিরোধী দলীয় সংসদ সদস্য। ঢাকার ডিসিএসপি এবং আপনার সাথে কানেক্টেড যেই প্রজাতন্ত্রের যারা আমলারা আছেন, তারা আপনার সঙ্গে কতটুকু সমন্বয় করবেন অথবা করছেন? আচ্ছা, আমাদের ঢাকার এই আসনগুলোর সঙ্গে ডিসি মহোদয়ের কোনো ইয়া নাই, সরাসরি আমাদের কোনো বিষয়ে তেমন একটা সম্পৃক্ততা নাই। আমাদের যেমন রিটার্নিং অফিসার ছিলেন ডিভিশনাল কমিশনার, হ্যাঁ, ডিসি অফিস থেকে ঈদের আগে একটা ওই অনুদান পাওয়া গিয়েছিল, ওই সাধারণ মানুষদেরকে দেওয়ার জন্য 10 লাখ টাকার একটা অনুদান পাওয়া গিয়েছিল। সেটা ডিসি অফিস থেকেই আমরা চিঠি দিয়েছিল আমাদেরকে, আমরা সেটা ডিসি অফিস থেকে ওনাদের প্রতিনিধি নিয়ে এসেছিলেন, আমরা ওটা বিতরণ করে দিয়েছি। শহর এলাকার যে বিষয়টা, ডিসি, এসপি বা অন্যান্য উন্নয়ন সংস্থার সঙ্গে যোগাযোগের মাধ্যমে যে এলাকার উন্নয়নের কাজটা, শহর এলাকার এই কাজটা করে সম্পূর্ণরূপে সিটি কর্পোরেশন। তো সিটি কর্পোরেশন তো এখানে মহানগর উত্তরের প্রশাসক, তিনি বিএনপি থেকে তাকে প্রশাসক হিসাবে মনোনয়ন দেওয়া হয়েছে। তিনি তার মতো করে করছেন। আমার সঙ্গে আমি সহযোগিতা পাইনি এটাও বলবো না, সহযোগিতা পেয়েছি সেটাও বলার মতো পরিস্থিতি নাই। তো কাজে সামনের দিনগুলোর জন্য আমি সহযোগিতা পাননি কোন কোন জায়গায়? না, পাইনি কোন জায়গায়, যেমন ধরে নেন, আমি যেখানে বাধাগ্রস্ত হয়েছি, স্থানীয় সংসদ সদস্য হিসাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর দেখভাল করা, ভালো মন্দ দেখভাল করা, এবং গভর্নিং বডি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সুপারিশে, সাধারণত এমপির সুপারিশে এগুলোর গভর্নিং বডি মনোনীত হয়। কিন্তু এই ক্ষেত্রে আমার আসনে এই 25টি সরকার যে অনুদানপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান আছে, এগুলোর একটাতেও আমি কোনো কমিটির সুপারিশ করতে পারি নাই, বা আমার সুপারিশে কোনো কমিটি হয়নি। কারণ খুব সুস্পষ্ট, এটা নিশ্চিত করে দেওয়া হয়েছে যাতে আমার সুপারিশে কোনো কমিটি না হয়। আচ্ছা, আমি ব্যক্তিগতভাবে শিক্ষা দীক্ষার লাইনের মানুষ হিসাবে
আমার একটু আগ্রহ ছিল যে যদি আমি সুযোগ পাই তাহলে প্রতিষ্ঠানগুলোর মান উন্নয়নের জন্য চেষ্টা করব। এটা আমার প্রতিশ্রুতিও ছিল। আমাদের দেশে ভাই হয়তো স্বীকার করবেন, শিক্ষা প্রতিষ্ঠানের কিন্তু অভাব নাই। আমাদের মিরপুরে অনেক শিক্ষা প্রতিষ্ঠান, কিন্তু মিরপুরের যারা একটু সচ্ছল অভিভাবক তাদের বাচ্চারা পড়তে আসে এদিকে রাজুক থেকে শুরু করে ওদিকে ভিকারুন্নাসার নন থেকে শুরু করে আমাদের সেনানিবাসের ভিতরে 4-5টা ভালো প্রতিষ্ঠান আছে, এগুলোতে পড়তে যায়। কিছু কিছু ইংলিশ মিডিয়াম স্কুলের জন্য ধানমন্ডি মোহাম্মদপুরে যায়। কিন্তু আমরা যদি মিরপুরের প্রতিষ্ঠানগুলোর মান উন্নয়ন করতে পারি তাহলে কিন্তু এই যে যাতায়াত করতে যে যানজট থেকে শুরু করে জ্বালানি খরচ সেগুলোও কিন্তু সাশ্রয় হয়। কিন্তু এগুলো হচ্ছে না। রাজনৈতিক একটা পরিষ্কার রাজনৈতিক বিবেচনায় দলীয় ভিত্তিতে এখানে সভাপতি মনোনয়ন দেওয়া হয়েছে এবং এক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে চেয়ারম্যানের সাথে যোগাযোগ করি, ব্যক্তিগতভাবে গিয়েও ছিলাম, তারা অসহায়ত্ব প্রকাশ করেছে। জি, এটা হচ্ছে আপনার এই সমন্বয়ের এক্সপিরিয়েন্স। হ্যাঁ। অধ্যাপক সাইদ ফেরদৌসের কাছে আসতে চাচ্ছি। অ্যাগেইন আই এম সেইং, আপনি দুজনের কথাই শুনলেন। আমরা যদি এই পয়েন্টেই আসি, আমলারা রাজনীতিকদের সাথে সমন্বয় করে কাজ করবেন। এখানে অবশ্যই ইস্তিহার বাস্তবায়নে এই শব্দটাও আছে। এক্ষেত্রে রাজনীতিক আর আমলাদের এই সমন্বয় যেন মানুষের কাজে আসে এবং এই ধরনের কোনো এক্সাম্পল যাতে না হয়, এর জন্য কি কি করা দরকার আর কি কি করা যাবে না? প্রথমত আপনি আমাদের শ্রদ্ধাভাজন বর্ষিয়ান রাজনীতিবিদ মির্জা ফখরুলের একটা কথা বলেছেন, আমি পত্রিকায় দেখেছি যে ভিসি হওয়ার জন্য সবাই তদবির করে। আমার তো কথা হচ্ছে এটাই যে তদবিরের ব্যবস্থা টিকে থাকবে কেন? তদবির করাকে আপনি এনকারেজ করবেন কেন? যদি তদবির করে মানুষ সুফল পায় তাহলেই তদবির করবে। যদি তদবির করে সুফল না পায় তাহলে কিন্তু তদবির বন্ধ হয়ে যাবে। যদি দেখে যে কেউ তদবির করতে গেলে সেটা তার অযোগ্যতা, তাহলে কিন্তু সে আর তদবির করতে যাবে না। কিন্তু মানুষজন তদবির করে কেননা তদবির এনকারেজড শেষ পর্যন্ত, বা তদবিরের ফল মানুষজন পায়। এবং যারা বিশ্বাস করে যে তদবির না করলে আমি আড়ালেই থেকে যাব। এবং এটা বিএনপি বলে বলছি না, এটা বিএনপি বলে বলছি না, এইখানেই এটা তো বিএনপি, এখন বিএনপি, আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগ। এবং আমি এটা আপনাকে বলে দিতে পারি যে ভাইদের দলও যদি কোনোদিন ক্ষমতা আসে, তদবিরবাজি থেকে বাংলাদেশ সহজে বের হবে না। এই যে আমলারা যে ঝুঁকে থাকে, আমি একটু আগের প্রসঙ্গটা টান দেব যে আসলে আমি তখন বলেছিলাম, আমি নাগরিক হিসেবে বলেছি, নাগরিক হিসেবে আমি মাঠে কি হয় সেই বাস্তবতাকে ডিসরিগার্ড করে আইডিয়ালি আমরা কি চাই সেটা বলতে চাইছি। নাগরিক হিসেবে আমরা হয়তো আকাশ কুসুম জিনিস চাইতে থাকি, হয়তো আইডিয়াল জিনিস চাইতে থাকি। সেটার মধ্যে একটা ছিল হচ্ছে, আমি বলছিলাম যে রাজনীতিবিদদের দায় নিয়ে কথা বলছিলাম, যে আপনার মানে বিশেষ করে সরকার দলীয় মানুষজনকে। তো সেইখানে একটা কথা দেখেন, বাংলাদেশের যে রাজনীতি প্যাটার্ন, আপনি টাকা পয়সা ছাড়া এখানে রাজনীতি করতে পারবেন না। এখন যে কারণে বাংলাদেশে কোনো বড় বড় মাফিয়া যারা, হ্যাঁ, ধনকুবের যারা, তাদের গায়ে টোকাটা পড়েনি। আপনি দেখেন নাম হয়েছে, তালিকা হয়েছে, মামলা হয়েছে, কিন্তু তারপরে সবার 5ই আগস্টের পরে আবার সবাই একে একে, এই নতুন সরকার আসার পরে আবার আমরা দেখছি যে সব বড় বড় মানে বাংলাদেশের এফস্টেইন যাদেরকে বলবেন, বাংলাদেশের মাফিয়া যাদেরকে বলবেন, তারা কিন্তু বহাল তবিয়তে আছেন। একই রকম কারণে চাঁদাবাজিও টিকে থাকে। এটা শুধু বাতেন ভাই, আপনাকে আমি বলতে চাই, এটা শুধু ব্যক্তি বা বাবুল ভাইকেও বলতে চাই, এটা ঠিক আপনাদের ব্যক্তিগত লোভ লালসার ঊর্ধ্বে আপনি আর আরেকজন লোভী তা কিন্তু না। এটা একই সাথে সিস্টেম, পলিটিক্যাল সিস্টেমটা এমন করাপ্ট হয়ে আছে যে এখানে আপনি টাকা না নিয়ে আসলে তো হবে না, এবং আপনি যদি টাকা না ঢালতে পারেন তাহলেও হবে না। তো সেই কারণে এই টাকা ঢালার রাজনীতি এবং সংস্কৃতি যতদিন থাকবে ততদিন আসলে মাঠেও চাঁদাবাজি থাকবে, একদম হকারের কাছ থেকে 2 টাকা, হ্যাঁ, ওই 2 টাকাও লাগবে তার। আবার একই সাথে বড় বড় ধনকুবেরদেরকে, তাদের ইনফ্লুয়েন্স, তাদের প্রভাব সরকারের ভেতর মহল পর্যন্ত, হ্যাঁ, সেটাও থাকবে। এবং আমলারাও ওই নতজানু থাকবে। দেখেন মহিউদ্দিন খান আলমগীর ওই সময় বের হয়ে আসছিল, হ্যাঁ, আপনার মনে আছে? কিন্তু দ্যাট ওয়াজ এ ব্যাড এক্সাম্পল, তাই না? আপনি আমলাদেরকে একদিকে মনে হতে পারে যে কত বড় প্রতিবাদী যে তখন বের হয়ে আসছে, কিন্তু অন্যদিক থেকে ভাবেন যে এগুলো তো এক্সাম্পল হিসেবে ভালো না। প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে তিনি যে শপথ নিয়েছেন, তিনি এটা মানে কি কি করতে পারেন আর কি কি করতে পারেন না, তো এটা খুব গুরুত্বপূর্ণ। and he was rewarded এক্স্যাক্টলি। আমার কথা ধরেন আমরা যদি এটা দেখি যে হ্যাঁ, ভিসি নিয়োগে তারা ভিসি নিয়োগ হচ্ছে যারা তদবির করতে যাবে না, হ্যাঁ, তারা যদি ভিসি হয়, যে যারা তদবির করতে যাবে না তারা যদি ভিসি হয়, তাহলে আমরা বুঝবো যে হ্যাঁ, যে তদবির করতে গেছে, তদবির করে করে জুতার তলা ক্ষয় করে ফেলেছে, কিংবা টাকা পয়সা ঢেলে
কাহিল হয়ে গেছে, কিন্তু রাস্তায় তারা দাঁড়িয়ে ভিসি স্লোগান হতে দিতে পারে হয় না। এখন ভিসি হইতে হলে। না, তো আমি নিজে যেহেতু একটা বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব মানে উপাচার্য হিসেবে আছি, আমি ওইটাই বলতে চাচ্ছি যে আমরা চাই সরকারে যারাই থাকবেন, রাজনীতিবিদরা তদবিরের সংস্কৃতিকে উৎসাহ দেবেন না, শাস্তি দেবেন। আপনার দলের লোকও যদি তদবির করে তাকে শাস্তি দেবেন। আপনার দলে কত যোগ্য লোক আছে? আমি তো মনে করি বিএনপি এত বড় একটা দল, তাদের যোগ্য শিক্ষাবিদ নাই, যোগ্য শিক্ষিত লোকজন নাই, কেন তদবির করা লোককে তাদের দিতে হবে? তো এইগুলো এবং সত্যি এটা একটা লম্বা আমাদের রাজনীতির যে প্যাটার্ন, এই প্যাটার্নের কারণে এইগুলো রাতারাতি, এটা যেটা আমাদের বাবুল ভাই বলছিলেন, কথাটা তো এটা ঠিক, যেটা একদিনে বন্ধ হবে না। কিন্তু আমার শুধু এইটাই চাওয়া আপনাদের কাছে, সরকারি দল এবং বিরোধী দলের কাছে আমাদের এটাই চাওয়া যে আপনারা একটা রোডম্যাপ দেন, আপনারা একটা পরিকল্পনা দেন, আপনারা দেখান, আপনারা বলেন সত্যি সত্যি ডিসি নিয়োগে, ভিসি নিয়োগে, সত্যি সত্যি এসপি নিয়োগে আপনারা দেখায় দেন যে যে তদবির করবে, যে টাকা ঢালবে সে ডিসকোয়ালিফাইড। এটা যদি আমরা প্রমাণ করে দিতে পারি, একদম প্রমাণ সহ দেখিয়ে দিতে পারি যে হ্যাঁ আমরা তো জানি, কানাঘুষা শুনছি না, কে কোথায় দৌড়াচ্ছে সারাদিনই শুনছি, এবং তারপর দেখছি যে দৌড়ানোর সুফল লোকজন পেয়ে যায়, এটাই হচ্ছে আমাদের অস্বস্তি। আপনাকে ধন্যবাদ। আমি একদম শেষ দিকে শহীদুল ইসলাম বাবুলের কাছে আরেকবারও যেতে চাই, যেটা আসলে এই ফ্লোরেই আলোচনার মধ্যে এসছে। অধ্যাপক সাইদ ফিরদৌস যেই পরামর্শের কথাগুলো বললেন, যেমন আমরা শুরু থেকে যদি বলি যে আপনি স্পেসিফিক করা এবং স্পটলাইট অ্যাকশনে যাওয়া, যে আপনি এই জায়গাটার অবশ্যই সমাধান করবেন এবং এতদিনের মধ্যে সমাধান করবেন, এই ধরনের কি কি উদ্যোগ সরকার নিয়েছে, এবং এই যে তদবিরের ব্যাপারে যে বিষয়টি এসেছে, যে বিষয়ে কনসার্ন রেজ করেছেন দলের মহাসচিবও, এই তদবির বন্ধে যে সাজেশন এসছে অথবা এর বাইরে আপনাদের আর কোনো পরিকল্পনা আছে কিনা, অথবা কোনো ক্লিয়ার মেসেজ দিবেন কিনা? না, প্রফেসর ফেরদৌস সাহেব যেটা বলছেন এটা মানে ঠিকই বলেছেন উনি। এই কালচার আমাদের স্বাধীনতার পর থেকেই শুরু হয়েছে। আপনি দেখেছেন বিগত অন্তর্বর্তীকালীন সময়ে শুধুমাত্র যারাই যেখানে সুযোগ পেয়েছে করেছে, সবগুলো ভাইস চ্যান্সেলর ছিলেন ভিসি ছিলেন তার দলের, যদিও এটা একটা নির্দলীয় সরকার ছিল। তো এই যে এই তদবির বাস্তবতা বা সিভিল প্রশাসন বা বিভিন্ন সংস্থার মধ্যে যে বিষয়গুলা, এটা একদিক দিয়ে যেমন ভালো, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে যখন যে দল ক্ষমতায় যায় তারা সেইভাবে তাদের প্রশাসন সেট আপ করে বা তৈরি হয়, হোয়াইট হাউস থেকে শুরু করে। আমাদের দেশেও এই কালচার কম আর বেশি আছে নাই সেটা বলবো না, তবে সরকারের তো নির্বাচনী ইশতেহারও থাকবে। প্রত্যেক মানুষের কাজের মধ্যে যে যেখানে দায়িত্ব পালন করবেন, হোক দলের লোক, তিনি যদি স্বচ্ছতা জবাবদিহিতার সাথে বা তার কাজটুকু সে সফলভাবে পালন করতে পারে, সেখানে তো দোষের কিছু নেই। মানুষ তো ম্যান্ডেট দেয়, এগুলো জেনে বুঝেই দেয় যে একটা রাজনৈতিক দল ক্ষমতায় গেলে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করবে। যারা দায়িত্ব পালন করবেন তারা সততার সাথে দায়িত্ব পালন করবেন, নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবেন। এই কালচার এটাও ঠিক যে দীর্ঘদিনের যে একটা কালচার আমাদের দেশে অন্যায় অনিয়ম লুণ্ঠন, সেই বিষয়গুলোও আছে। তো আমাদের সরকার, আমি আশা করি যে কিছু পার্থক্য আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, যে জনগণের প্রতি যে কমিটমেন্ট দিয়েছিল, সেই কমিটমেন্ট বা নির্বাচনের যে ইশতেহার ছিল, সেই ইশতেহার পালনের জন্য সরকার কিন্তু বদ্ধপরিকর, এবং ডে ওয়ান থেকেই তারা সেই চেষ্টা আমরা করে যাচ্ছি। এর মধ্যেও আমাদের ব্যত্যয় আছে, ভুল আছে। আপনি চাঁদাবাজির কথা বলছেন বা দলীয়করণ বিভিন্ন জায়গায়, সেটাও আছে, এটাও আমি অস্বীকার করব না। এটা আমাদের দীর্ঘদিনের রাজনৈতিক বাস্তবতা, সামাজিক সংস্কৃতি। এই সংস্কৃতি থেকে বের হইতে হলে একদিনে সেটা হবে না, রাতারাতিও হবে না। আমি আশা করি আমাদের প্রধানমন্ত্রী যেমন আন্তরিক, উপর থেকে শুরু হলে হচ্ছে জি, এবং জি। নিচের দিকে সেটা প্রসারিত হবে, এবং একটু সময়ও যদি লাগে নিশ্চয়ই আপনারা জি, শহীদুল ইসলাম বাবুল, আমরা অবশ্যই তো সে অপেক্ষায় আছি, সবসময় থাকি আমরা এই ধরনের অপেক্ষায়। দর্শক, রাজনীতিতে শেষ বলে কিছু নেই। আজকের আমাদের এই আয়োজন এ পর্যন্তই। আমরা ফিরব আগামী রোববার রাত 9টায় ঠিক যমুনা টেলিভিশনের পর্দায়। সঙ্গেই থাকবেন।